Welcome to the English Essence YouTube channel. Hello everyone, hope all of you are doing great. English Essence YouTube চ্যানেলের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব কিভাবে আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর ইন্ট্রোডাকশন লিখতে হয়। আমরা অনেকেই এই প্রবলেম ফেস করে থাকি ইন্ট্রোডাকশন লিখতে গিয়ে যে কীভাবে ইন্ট্রোডাকশনটা স্টার্ট করব কিংবা কীভাবে লেখা যায় সঠিক কোনো দিক নির্দেশনা পেলে আমাদের জন্য ইন্ট্রোডাকশনটা লিখতে ইজি হতো। তো এই নানান প্রশ্নের আলোকে আজকে মূলত আমার এই ভিডিওটি এটা দেখলে আশা করি আপনারা ইন্ট্রোডাকশন লেখার যে প্রবলেম সেটা আপনাদের দূর হবে। তো ইন্ট্রোডাকশন লেখার এই ভিডিওতে আমি 3টা স্টেপস দেখাবো, সেজন্য আমি আমার টাইটেলের নাম দিয়েছি যে 3 স্টেপস টু রাইট আ স্ট্রং ইন্ট্রোডাকশন, অর্থাৎ 3টা স্টেপ কিংবা 3টা ধাপ ফলো করলে আপনি একটা স্ট্রং ইন্ট্রোডাকশন কিংবা কনসাইজ ইন্ট্রোডাকশন যেটা বলে সেটা আপনি লিখতে পারবেন। তো স্টেপগুলো আমরা দেখে নেই। স্টেপগুলো হচ্ছে 1 নম্বরে প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চন। প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চন অর্থাৎ হচ্ছে আপনার যে কোয়েশ্চন দেয়া থাকবে এই কোয়েশ্চনটাকে আপনি গঠনগত পরিবর্তন করতে পারবেন কিন্তু অর্থের পরিবর্তন করতে পারবেন না, এটাই হচ্ছে প্যারাফ্রেজ। অর্থাৎ স্ট্রাকচারের চেঞ্জ করতে পারবেন। যেমন আপনার দেয়া আছে একটা সেন্টেন্স, আপনি এটাকে সিম্পল সেন্টেন্সে আপনি ওটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ স্ট্রাকচারের পরিবর্তন করতে পারবেন কিন্তু আপনার অর্থের জন্য পরিবর্তন না হয়। তারপরে যেটা হচ্ছে আপনার একটা থিসিস স্টেটমেন্ট দিতে হবে। মূল প্রশ্নটাকে তো আপনি প্যারাফ্রেজ করলেন, তারপর আপনি থিসিস স্টেটমেন্ট দিবেন। থিসিস স্টেটমেন্টটা কি? থিসিস স্টেটমেন্টটাকে আমরা আমাদের অপিনিয়নও বলতে পারি। অপিনিয়ন কিংবা অপিনিয়ন অর্থাৎ আপনার এই যে কোয়েশ্চন যেটা আস্ক করছে লাইক এগ্রি ডিসএগ্রি, বোথ ভিউজ কিংবা পজিটিভ নেগেটিভ, আই মিন 2 পার্ট কোয়েশ্চন কিংবা প্রবলেম সলিউশন, এটা কোনটা সম্পর্কে আপনার মতামত কি এইটা দিবেন। এটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট নিয়ে আমি আরেকটা ভিডিও ইনশাল্লাহ তৈরি করব যে কোন টাইপের কোয়েশ্চনের জন্য কোন টাইপের থিসিস স্টেটমেন্টটা কীভাবে লিখতে হয় এটা নিয়ে। তো থিসিস স্টেটমেন্ট দিবেন, একটু পরে এটার বিস্তারিত আলোচনা করব। তারপর আপনি যে অপিনিয়নটা দিবেন এই অপিনিয়নের সপক্ষে আপনি যুক্তি উপস্থাপন করবেন। যদি আমি এগ্রি ডিসএগ্রির কথা বলি, এগ্রি ডিসএগ্রি প্রশ্নে যদি আপনি এগ্রি করেন প্রশ্নের সাথে অর্থাৎ স্টেটমেন্টের সাথে, তাহলে আপনি কেন এগ্রি করছেন এর সপক্ষে আপনি 2টা যুক্তি উপস্থাপন করলেন। এখানে আমি লিখে দিয়েছি যে প্রিফারেবলি 2 আইডিয়াস। আপনার যদি আইডিয়া জেনারেশন ব্রেন স্টর্মিং ভালোভাবে করতে পারেন আপনি 2টা আইডিয়াস দিতে পারেন অথবা আপনি একটা আইডিয়াস রাখতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটুকু সুন্দরভাবে এটা লিখতে পারছেন। ঠিক আছে, তো আপনি একটা সাপোর্টিং অপিনিয়ন দিলেন যে কী কারণে আপনি এগ্রি করছেন অথবা কী কারণে আপনি ডিসএগ্রি করছেন। এই 3টে স্টেপ ফলো করে আমি আবার রিভাইজ দিচ্ছি। নাম্বার 1 স্টেপ প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চন, নাম্বার 2 থিসিস স্টেটমেন্ট, অ্যান্ড নাম্বার 3 ইজ সাপোর্ট ইউর অপিনিয়ন উইথ আইডিয়াস হোয়ার ইউ ক্যান গিভ 2 আইডিয়াস ইটস প্রিফারেবল। ওকে, তারপর আসি প্যারাফ্রেজ নিয়ে। ইন্ট্রোডাকশন লেখার তো 3টে স্টেপ আমরা জানলাম, কিন্তু এই যে প্রথম স্টেপ যেটা প্যারাফ্রেজ, এই প্যারাফ্রেজটাতেই সবার সমস্যা যে কীভাবে আমি প্যারাফ্রেজ করব। প্যারাফ্রেজ করার জন্য আপনাকে প্রথমে আপনার অরিজিনাল টেক্সটটা পড়তে হবে। অরিজিনাল টেক্সট অর্থাৎ আপনার পরীক্ষায় যে প্রশ্ন দেওয়া থাকবে এই প্রশ্নটা আপনাকে পড়তে হবে। আমি নাম্বার 1 লিখছি যে আন্ডারস্ট্যান্ড দ্য অরিজিনাল টেক্সট। তাহলে আপনি প্রথমে এটা পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন যে আপনার প্রশ্নে কী বলছে, প্রশ্নে কী চাইছে। তারপর আপনি হাইলাইট কিওয়ার্ডস হাইলাইট করবেন যে কোন কোন ওয়ার্ডগুলোকে আপনি সিনোনিম করতে পারেন, পার্টস অফ স্পিচের পরিবর্তন করতে পারেন। এইসব ওয়ার্ডগুলো আপনি পেন্সিল দিয়ে মার্ক করে নেবেন। এটাই হলো হাইলাইট কিওয়ার্ডস। এই যে একটু আগে হাইলাইট কিওয়ার্ডস হচ্ছে সিনোনিম এবং পার্টস অফ স্পিচের কথা বললাম, এটা আবার নাম্বার 2তে আসলো যে ইউজ সিনোনিমস, অর্থাৎ আপনি সিনোনিম ব্যবহার করে প্যারাফ্রেজ করতে পারেন। যে প্রশ্নে যেরকম সেন্টেন্স দেওয়া আছে সে সেন্টেন্সটা হুবহু রাখলেন, জাস্ট কিছু কিছু জায়গায় আপনি সিনোনিম পরিবর্তন করবেন, সিনোনিম করবেন, ইউজ করবেন। এটা একটু পরে আবার আলোচনা করতেছি। তারপর আপনি চেঞ্জ দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স হোয়াইল মেনটেইনিং দ্য সেম মিনিং। এই যে একটু আগে যেটা বললাম যে আপনি
গঠনগত পরিবর্তন করতে পারবেন কিন্তু অর্থের পরিবর্তন করতে পারবেন না। তো এটা আপনারা খুব খেয়াল রাখবেন যে স্ট্রাকচার পরিবর্তন করতে গিয়ে কোনো অবস্থাতেই যেন অর্থের পরিবর্তন না হয়। তারপরে 4 নম্বর স্টেপ যেটা হচ্ছে যে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ অ্যাকচুয়ালি এটা আমি বিগিনিং লেভেলের, অর্থাৎ গ্রামাটিক্যাল অ্যাকুরেসি যাদের কম তাদের জন্য এটা একটু রিস্কি হয়ে যায় আমার মতে, কারণ ভয়েস চেঞ্জ করতে গিয়ে যদি অর্থের পরিবর্তন করেন কিংবা সঠিকভাবে করতে না পারেন তাহলে এটা আপনার মার্কিং ক্রাইটেরিয়াতে ইফেক্ট করবে। তারপরে যেটা ইউজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এডুকেশন, ডিসাইড, ডিসিশন, এরকম নাউন থাকলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থাকলে নাউনে বিভিন্ন ধরনের পরিবর্তন করতে পারেন। এটাই আর কি যে ইউজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। সো এই যে 5টা কথা বললাম এই সবগুলোর একটা কোয়েশ্চন আমি লিখছি, এইটাতে স্পষ্টভাবে আপনারা বুঝতে পারবেন। কোয়েশ্চনটা হচ্ছে সাম পিপল বিলিভ দ্যাট অনলাইন এডুকেশন ইজ মোর ইফেক্টিভ দেন ট্র্যাডিশনাল মেথডস। এখানে দেখেন সাম আছে, সামকে আমি সামই রাখছি, অনেকে মেনি লিখে, মেনিও লিখতে পারেন এটা, বাট ফর্মাল রাইটিংয়ে সামি বেটার, কিন্তু মেনি লিখলে যে আপনার এটা ইট ইজ অ্যাসার্টিভ, বাট আই সাজেস্ট ইউ টু রাইট সাম। তারপর পিপুল আছে, পিপুলকে আপনি ইন্ডিভিজুয়ালস লিখলেন। এই জায়গায় এসে বিলিভ দ্যাট কোয়েশ্চনে লেখা, আর আপনি এখানে আর্গিউ দ্যাট লিখলেন কেন, এইটার একটা কোয়েশ্চন হতে পারে। তো দেখেন আমরা পরবর্তী অংশটা যদি পড়ি যে অনলাইন এডুকেশন ইজ মোর ইফেক্টিভ দেন ট্র্যাডিশনাল মেথডস। এখানে তারা একটা কেস উপস্থাপন করছে কিংবা একটা যুক্তি তুলে ধরছে যে অনলাইন এডুকেশন, অর্থাৎ আমরা অনলাইনে যে পড়াশোনা করি, ই লার্নিং যেটাকে বলে, এটা ট্র্যাডিশনাল মেথডস, অর্থাৎ আমরা ক্লাসরুমে গিয়ে যে শিক্ষা পদ্ধতি যেটা, এইটার চাইতে মোর ইফেক্টিভ অর্থাৎ কার্যকরী। তো এখানে যে একটা যুক্তি উপস্থাপন করছে সেজন্যই আর কি এটাকে আর্গিউ দ্যাট, বিলিভ দ্যাটের সিনোনিম হিসেবে আর্গিউ দ্যাট লিখছি। তারপরে আসি আমরা অনলাইন এডুকেশন। এখানে দেখেন অনলাইন এডুকেশন, এই অনলাইন এডুকেশনের সিনোনিম ইউজ করছি ই লার্নিং, অনলাইন এডুকেশনের সিনোনিম ইউজ করছি ই লার্নিং। তারপর মোর ইফেক্টিভ দেন ট্র্যাডিশনাল, মোর ইফেক্টিভ দেনটাকে আমরা সিনোনিম ইউজ করছি সুপারিয়র টু, অর্থাৎ বড় অর্থে কিংবা গ্রেটার অর্থে ব্যবহার করা হয়, কিংবা কার্যকরী অর্থেও এখানে ইউজ করা যাবে। তারপর ট্র্যাডিশনাল মেথডস, অর্থাৎ এই ট্র্যাডিশনাল মেথডসটাকে আমরা কনভেনশনাল ক্লাসরুম সিনোনিম হিসেবে লিখছি। দেখেন যে তাহলে দাঁড়ালো কি অনলাইন এডুকেশন ইজ মোর ইফেক্টিভ দেন ট্র্যাডিশনাল মেথডস, আর এখানে লিখছি ই লার্নিং ইজ সুপারিয়র টু কনভেনশনাল ক্লাসরুম টিচিং, অর্থাৎ ই লার্নিং অর্থাৎ অনলাইনের যে আমরা যে পড়াশোনা, যেটা অনলাইনের ক্লাসগুলা কনভেনশনাল ক্লাসরুমের চাইতে অনেক ভালো, এটাই আর কি উপস্থাপন করছে। তো এইভাবে আপনারা প্যারাফ্রেজটা করবেন। আশা করি আপনাদের প্যারাফ্রেজের যে সমস্যাটা এটা সমাধান হবে। এখন প্যারাফ্রেজের এই সমস্যাটা এই ভিডিও দেখেই যে আপনার সমাধান হয়ে যাবে তা নয়। এই যে 5টা স্টেপ বলছি, এই 5টা স্টেপ আপনারা ফলো করবেন। পাশাপাশি যে কোনো রাইটিং টেস্ট 2 এর একটা বই থেকে আপনারা 5টা প্রশ্ন নেবেন। 5টা প্রশ্ন নিয়ে এগুলো খাতায় লিখবেন। লেখার পর 5টা প্রশ্ন ভালো করে পড়বেন 2-3 বার করে। পড়তে গিয়ে আপনার দৃষ্টিতে অনেকগুলো জিনিস পড়বে, যেমন প্রথমে আপনি কিছু ওয়ার্ড পাবেন যেগুলোকে আপনি সিনোনিম করতে পারবেন। তারপর দেখা যাবে যে সেকেন্ড টাইম যখন রিডিং পড়বেন তখন দেখবেন যে এটার পার্টস অফ স্পিচের পরিবর্তন করা যায়। থার্ড টাইম পড়লে আপনার মাথায় আসবে যে এটাতে প্যাসিভ ভয়েস করলে আমার আরও সুন্দর হয়। এইভাবে যখন আপনি একটা প্রশ্ন 4-5টা প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করলে দেখা যাবে যে আপনার প্যারাফ্রেজ প্রবলেমটা আস্তে আস্তে সলভ হচ্ছে। আপনি সকালবেলা পড়তে বসে 5টা প্রশ্ন নোট করে কিওয়ার্ডগুলো হাইলাইটস করলেন, 2-3 বার রিডিং করে রাখলেন, বিকালবেলা এগুলো নিয়ে বসলেন এবং এগুলো কীভাবে প্যারাফ্রেজ করা যায়, কীভাবে একটা ইন্ট্রোডাকশন লেখা যায়, এটা নিয়ে প্র্যাকটিস করলেন। এভাবে 2-3 দিন প্র্যাকটিস করলে আপনার প্যারাফ্রেজ করার প্রবলেম কিংবা একটা ইন্ট্রোডাকশন কীভাবে লিখতে হয় এই প্রবলেমটা দূর হয়ে যাবে। তারপর আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা কোয়েশ্চন লিখছি এবং এই কোয়েশ্চনটা কীভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয় এটা তুলে ধরছি। আশা করি এটা আপনাদের জন্য আরও ইজি হবে বুঝতে। কোয়েশ্চনটা হচ্ছে some people believe that online education is more effective than traditional methods. Do you agree or disagree? আর প্রশ্নটা আসছে কি এগ্রি ডিসএগ্রি রিলেটেড। তো আমি এখানে প্রথম
মেইন টেক্সট যেটা হচ্ছে আমার মেইন টেক্সটটা হচ্ছে যে জেনারেল স্টেটমেন্ট বা কোয়েশ্চনে যে স্টেটমেন্টটা দিছে সেই স্টেটমেন্টটা হচ্ছে সাম পিপল বিলিভ দ্যাট অনলাইন এডুকেশন ইজ মোর এফেক্টিভ দেন ট্র্যাডিশনাল মেথডস। প্রথমেই আমি এটাকে প্যারাফ্রাইজ করে নিব, যেটা আমি স্টেপস তিনটা স্টেপস আছে, তিনটা স্টেপসে দেখিয়েছি। নাম্বার 1 হচ্ছে প্যারাফ্রাইজ কোয়েশ্চন। তো আমি কোয়েশ্চনটা প্যারাফ্রাইজ করলে একটু আগেও আলোচনা করছি, দেখাইছি, তারপর এখন আবার দেখাইছে এখানে এই অংশটুকু আমি প্যারাফ্রাইজ করছি। তো আপনারা দেখেন সাম পিপলকে আমি এইভাবেই রাখছি, আবার অনেকে লিখবে ম্যানি ইন্ডিভিজুয়ালস কিংবা সাম ইন্ডিভিজুয়ালস, হোয়াট এভার ইউ ক্যান রাইট। তারপর বিলিভ দ্যাটকে আমি আর্গিউ দ্যাট লিখছি। আর্গিউ দ্যাট কেন লিখছি এটা আগেও বলছি, এখন আবার বলি যে এখানে দেখেন অনলাইন এডুকেশন ইজ মোর এফেক্টিভ দেন ট্র্যাডিশনাল মেথডস, একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করছে, তো তার একটা কেস উপস্থাপন করছে, সেজন্য এখানে আর্গিউ শব্দটা সিনোনিম হিসেবে ইউজ করা যায়। তারপর ই লার্নিং অর্থাৎ অনলাইন এডুকেশনকে ই লার্নিং লিখছি। মোর এফেক্টিভ দেন এটাকে আমি সুপারিয়র টু, অর্থাৎ এটার চাইতে অর্থাৎ ট্র্যাডিশনাল মেথডসের চাইতে অনলাইন এডুকেশনটা অনেক কার্যকরী, আর সুপারিয়র টু সেম অর্থ। তারপর কনভেনশনাল ক্লাসরুম টিচিং ইন টার্মস অফ এফেক্টিভনেস, কার্যকরিতার দিক থেকে অনলাইন এডুকেশনটা ট্র্যাডিশনাল মেথডের চাইতে অনেক কার্যকরী। এটাই দেখেন আমি সিনোনিম দিয়ে পরিবর্তন করছি, সামান্য একটু স্ট্রাকচার পরিবর্তন করছি, কিন্তু আমার অর্থের কোনো পরিবর্তন হয় নাই। এটাই হলো প্যারাফ্রেজ। তো প্যারাফ্রেজ করার পর আমি যেটা লিখলাম যে হাউএভার আই ডু নট ফুলি এগ্রি উইথ দিস অ্যাসারশন অ্যান্ড বিলিভ দ্যাট ট্র্যাডিশনাল মেথডস আর মোর এফেক্টিভ। এই লাইনটা হলো আমার থেসিস স্টেটমেন্ট বা অপিনিয়ন যেটাকে বলে, অর্থাৎ আমি এই প্রশ্নটাকে এগ্রি করলাম নাকি ডিসএগ্রি করলাম, এইটা আমার অপিনিয়নটা আমি তুলে ধরছি। স্পষ্টভাবেই এখানে বলে দিছি যে আই ডু নট ফুলি এগ্রি উইথ দিস অ্যাসারশন, অর্থাৎ আমি এই যে প্রশ্নে যে স্টেটমেন্টটা দিছে এই স্টেটমেন্টের সাথে আমি এগ্রি নই। তাতে আমার এক্সামিনার স্পষ্টভাবে বুঝে নেবেন যে আমি আমার রাইটিংটা কিসের আলোকে হবে, আমি কোন দিকে যাব, অর্থাৎ আমি এগ্রি করবো না ডিসএগ্রি যাব, আমি স্পষ্টভাবে আমার ইন্ট্রোডাকশনে আমি তুলে দিছি, উপস্থাপন করছি। তারপর এই যে কেন আমি ডিসএগ্রি করছি, এই ডিসএগ্রির সপক্ষে আমি দুইটা যুক্তি উপস্থাপন করছি, যে দিস ইজ বিকজ দিয়ে, দিস ইজ বিকজ কিছু কিছু ওয়ার্ড আছে আপনারা হুবহু ইউজ করতে পারেন, যে আমি এখানে দিস ইজ বিকজ ইউজ করছি, অর্থাৎ এই যে কেন আমি ডিসএগ্রি করছি এটাকে আমি এক্সপ্লেন করতে গিয়ে দিস ইজ বিকজ শব্দটা লিখছি। তারপর আমি দিছি যে ফেস টু ফেস লার্নিং ফোস্টার্স বেটার ইন্টারেকশন বিটুইন টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, টিচার এবং স্টুডেন্টসদের মধ্যে একটা ভালো ভাবের আদান প্রদান যেটাকে বলে, কিংবা টিচার যে সশরীরে উপস্থিত থেকে স্টুডেন্টকে গাইড করতে পারছেন কিংবা তদারকি করতে পারছেন, এটা। তারপর ইট অফার্স প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেস দ্যাট আর এসেনশিয়াল ইন মেনি ফিল্ডস, এই যে দুইটা আইডিয়া দিছি, এভাবে আপনারাও দুইটা আইডিয়া কিংবা একটা আইডিয়া যেভাবে আপনারা জেনারেট করতে পারেন সুন্দর করে লিখে দিবেন, সবককে যুক্তি উপস্থাপন করবেন। এখন এই যে ইন্ট্রোডাকশনের যে আইডিয়া দুইটা বলছি, এই আইডিয়া দুইটাকে আপনারা চাইলে ওই যে ডেফিনেটলি আপনাকে ব্রেন স্টর্মিং করতে হবে বডি 1 এবং বডি 2 এর জন্য। বডি 2 এর যে বডি 1 এবং 2 এর যে ব্রেন স্টর্মিং করবেন, ওই ব্রেন স্টর্মিং আইডিয়া থেকে এখানেই এগুলো সংক্ষিপ্ত আকারে অ্যাড করে দিতে পারেন, এটা আপনাদের জন্য আর ইজি মেথড। এখন আমি ওভারভিউ অফ দ্য ইন্ট্রোডাকশন, অর্থাৎ যে ইন্ট্রোডাকশনটা লিখছি, কোয়েশ্চনে যে কীভাবে প্যারাফ্রেজ করছি, এটা আমি আবার এখানে তুলে দিলাম। কোন অংশটা প্যারাফ্রেজ, কোন অংশটা থেসিস স্টেটমেন্ট, কোন অংশটা সাপোর্টিভ আইডিয়া, এইটা আপনারা চাইলে নোট করে নিতে পারেন। আর একটু আপনাদের জন্য ইজি করি আমি বিষয়টা। এইটা হলো মূল কথা, এই অংশটাও আপনারা নোট করে নিতে পারেন খাতার মধ্যে, তাহলে আপনাদের জন্য বুঝতে অনেক সুবিধা হবে। এই হলো কোয়েশ্চন, আর এই কোয়েশ্চনের ইন্ট্রোডাকশন কীভাবে লিখছি সম্পূর্ণটা, অর্থাৎ কীভাবে আমি প্যারাফ্রেজ করছি, কোন অংশটুকু প্যারাফ্রেজ, কোনটা থেসিস স্টেটমেন্ট এবং কোনটা সাপোর্টিং আইডিয়া। এইভাবে আপনারা একটা ইন্ট্রোডাকশন লিখতে পারলে কিংবা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন। এবং যেহেতু ইন্ট্রোডাকশন অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, যেটা দেখেই আপনার এক্সামিনার আপনার লেখাটাকে জাজমেন্ট করা শুরু করবেন এবং একটা
ওভারঅল ভিউ টিচারের সামনে উপস্থাপন হবে, তাই ইন্ট্রোডাকশনটাকে যতটুকু স্ট্রং কিংবা কনসাইজলি করা যায় করার চেষ্টা করবেন। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও যেন আপনাদের জন্য আপলোড করতে পারি সেজন্য সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে অনুপ্রাণিত করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।